হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জ্যাক লন্ডনের লেখা এবং খুসরু চৌধুরীর অনুবাদ করা গল্প দ্য কল অব দ্য ওয়াইল্ডের পরবর্তী অংশটি পড়ে শোনাব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা গল্পের পরবর্তী অংশটি শুনি। আজকের গল্প দ্য কল অব দ্য ওয়াইল্ড। সান ছাড়ার 1 মাস পর বাক ও তার সাথীদের সহ সল্ট ওয়াটার মেল এসে পৌঁছালো স্ক্যাগুয়ে। প্রত্যেকটা কুকুর দুর্দশার চরমে। 140 পাউন্ড থেকে বাকের ওজন কমে দাঁড়িয়েছে 115 পাউন্ডে। অন্য কুকুরেরা বাকের চেয়ে হালকা হলেও তাদের ওজন আরও কমেছে। ফাঁকি দেওয়াই পাইকের জীবনের মূল মন্ত্র। সবসময় সে এমন ভান করে যেন তার একটা পা জখম, কিন্তু এখন সে সত্যি খোঁড়াচ্ছে সল্লেক্সও। কাঁধের হাড় মচকে গেছে ডাবের। প্রত্যেকটা কুকুরের পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। লাফঝাঁপ একেবারে বন্ধ। পথ চলার সময় তাদের ভারী পা আর উঠতে চায় না। শরীরের ছন্দ সম্পূর্ণ হারিয়ে গেছে। প্রত্যেকটা ধাপ বাড়িয়ে তোলে শ্রান্তি। সীমাহীন ক্লান্তি ছাড়া আর সব বোধ ভোঁতা হয়ে গেছে তাদের। স্বল্প বা অতিরিক্ত পরিশ্রম থেকে এই ক্লান্তি আসেনি। এই ক্লান্তি এসেছে দীর্ঘদিন পথ চলা থেকে। মাসের পর মাস ধরে প্রচণ্ড পরিশ্রম তাদের তিলে তিলে শেষ করে দিয়েছে। স্বাভাবিক ক্লান্তি হলে কয়েক ঘন্টার বিশ্রামেই আবার চাঙ্গা হয়ে ওঠা যায়, কিন্তু সেরে ওঠার মতো শক্তিও এখন তাদের যেন আর অবশিষ্ট নেই। শক্তির শেষ বিন্দুটি পর্যন্ত ব্যয় করা হয়ে গেছে। প্রতিটি মাংসপেশি, আঁশ, কোষে এখন মৃতের ক্লান্তি। শরীরের এই দুরবস্থার পেছনে অবশ্য যথেষ্ট কারণ আছে। 5 মাসেরও কম সময়ে তারা পাড়ি দিয়েছে 2500 মাইল, যার শেষ 1800 মাইলের মধ্যে তাদের বিশ্রাম জুটেছে মাত্র 5 দিন। স্ক্যাগুয়ে পৌঁছানোর সময় তারা অবশ্য তাদের পরিশ্রমের শেষ সীমায় ছিল। কোনো মতে সোজা হয়ে পথ চলছিল। ঢালু বেয়ে নামার সময় স্লেজকে পাশ কাটিয়ে কোনো মতে রক্ষা করছিল নিজের শরীর। চল, আরেকটু চল। স্ক্যাগুয়ের রাজপথ দিয়ে যেতে যেতে তাদের উৎসাহ দিচ্ছিল স্লেজ চালক। এটাই শেষ, এরপর লম্বা বিশ্রাম। বিশ্বাস কর, এরপর একটানা বিশ্রাম। চালকেরাও দীর্ঘ একটা বিশ্রাম কামনা করছিল মনে প্রাণে। মাত্র 2 দিনের বিশ্রামে তারা পাড়ি দিয়েছে 1200 মাইল। সুতরাং দীর্ঘ একটা বিশ্রাম এখন তাদের ন্যায্য পাওনা। কিন্তু ইতিমধ্যেই অসংখ্য লোক এসে হাজির হয়েছে ক্লন্ডাইকে। এখনো পৌঁছয়নি স্ত্রী আর আত্মীয় স্বজনের দল। সুতরাং চিঠিপত্রের বোঝা নিয়ে স্লেজ এবার রওনা দেবে আলপাইনের দিকে। সর্বোপরি সরকারি নির্দেশ তো আছেই। এইসব পথ চলার অনুপযুক্ত কুকুরের বদলে হাডসন উপসাগরীয় অঞ্চল থেকে এলো তরতাজা কুকুরের নতুন দল। পুরনো কুকুরদের আর কোনো দরকার নেই এখন। খুব শিগগির বিক্রি করে দেয়া হবে তাদের। অথর্ব কুকুরের চেয়ে ডলারের প্রয়োজন অনেক বেশি। 3 দিন কেটে গেছে। বাক ও তার সাথীরা এর মধ্যেই বুঝে ফেলেছে কতখানি ক্লান্ত আর দুর্বল হয়ে পড়েছে তারা। চতুর্থ দিন সকালে 2 জন আমেরিকান এসে লাগাম সহ
তাদের সবাইকে কিনে নিল একেবারে জলের দরে। লোক দুজন নিজেদের হ্যাল আর চার্লস বলে ডাকছিল। চার্লস মধ্যবয়স্ক, গায়ের রং ফিকে, চোখ জোড়া নিস্তেজ, মোটা গোঁফ হিংস্র ভঙ্গিতে ওপর দিকে পাকানো। হ্যাল 19-20 বছরের একজন যুবক, কোমরে গুলি ভর্তি একটা বেল্ট, তার উপরে বাঁধা বিরাট একটা কোল্ট রিভলভার ও একটা শিকারের ছুরি। তাকে চেনার পক্ষে ওই বেল্টটাই যথেষ্ট। ওটা দেখেই বোঝা যায় সে কি পরিমাণ অনভিজ্ঞ। লোক দুজনের কেউই এই দেশের সাথে খাপ খায় না। ওরা কেন যে উত্তরের এই বরফের রাজ্যে এসেছে তাও ঠিক বোঝা যাচ্ছে না। সরকারি দালালের সাথে এদের দর কষাকষি শুনতে পেল বাক। তারপর টাকা লেনদেন হলো। বাক বুঝলো পেরেল্ট আর ফ্রাঁসোয়া বা তাদেরও আগের লোকজনের মতো দো আঁশলা স্কচ ও ডাক গাড়ির চালকেরা তার জীবন থেকে মুছে যাচ্ছে চিরকালের জন্য। নতুন মালিক তাদের সবাইকে তাড়িয়ে নিয়ে গেল তাঁবুতে। বাক দেখলো ভীষণ নোংরা আর অগোছালো একটা জায়গা। তাঁবুটা পুরো টান টান হয়ে নেই। খাবারের পাত্রগুলো কেউ পরিষ্কার করেনি। চারদিকেই কেমন যেন একটা অনিয়মের ছাপ। অবশ্য একজন মেয়েকেও দেখলো বাক। লোক দুটো তাকে ডাকছে মার্সিডিজ বলে। মেয়েটি চার্লসের স্ত্রী। হ্যালের বোন 3 জন মিলে সুন্দর একটা ছোট্ট পরিবার। তাঁবু গুটিয়ে স্লেজে মালপত্র তুলতে লাগলো তারা। সেই অবসরে বাক বোঝার চেষ্টা করলো এরা মানুষ হিসেবে কেমন। প্রত্যেকটা কাজে ব্যস্ততা সত্ত্বেও পরিষ্কার বোঝা যাচ্ছিল এসব কাজে এরা অনভ্যস্ত। ঠিকমতো তাঁবু গোটালে যত বড় হওয়া উচিত, বিশ্রীভাবে গোছানোর জন্য সেটা হয়ে দাঁড়ালো তার 3 গুণ। টিনের বাসনকোসনগুলো তুলে ফেলা হলো ময়লা অবস্থাতেই। সারাক্ষণ বক বক করতে করতে ঘুরে বেড়ালো মার্সিডিজ আর উপদেশ ঝাড়লো যখন তখন। কাপড়ের একটা বস্তা স্লেজের সামনে রাখতে মার্সিডিজ বলল ওটা পেছনে রাখা উচিত। বস্তাটাকে ওরা রাখলো স্লেজের পেছনে। তার ওপর চাপালো অন্যান্য মালপত্র। এই সময় মার্সিডিজ আবিষ্কার করলো অনেক টুকিটাকি জিনিস ছাড়া পড়ে গেছে, আর সেগুলো ওই কাপড়ের বস্তা ছাড়া অন্য কোথাও রাখা ঠিক হবে না। সুতরাং আবার সমস্ত মালপত্র নামাতে শুরু করলো তারা। পাশের তাঁবু থেকে 3 জন লোক এসে এদের কাণ্ড কারখানা দেখছিল আর চোখ টিপাটিপি করে হাসাহাসি করছিল নিজেদের মধ্যে। মালপত্র তো বেশ ভালোই নিয়েছো দেখছি, ওদের একজন বলল। তোমাদের ব্যাপারে অবশ্য আমাদের নাক গলানো উচিত নয়, তবু আমি হলে তাঁবুটা অন্তত সাথে নিতাম না। স্বপ্নেও একথা ভাবতে পারি না, চিৎকার করে দুহাত শূন্যে ছুড়ল মার্সিডিজ। তাঁবু ছাড়া চলবে কি করে? এখন বসন্তকাল, আপাতত আর শীত পড়ার কোনো সম্ভাবনা নেই, জবাব দিল লোকটা। মাথা নেড়ে তার অবিচল সিদ্ধান্ত প্রকাশ করে মার্সিডিজ। ইতিমধ্যেই স্লেজের ওপর মালপত্রের পাহাড় জমে গেছে, কিন্তু চার্লস আর হ্যাল আরো 2-4টে টুকিটাকি জিনিস সেগুলোর ওপর রাখে। স্লেজ চলবে তো? জিজ্ঞেস করলো আর একজন। কেন চলবে না? পাল্টা প্রশ্ন করলো চার্লস। ও ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বলল লোকটা। আমি এমনি ভাবছিলাম, স্লেজের মাথাটা একটু ভারী মনে হচ্ছে তো তাই।
চার্লস পেছন ফিরে মালপত্রগুলো যথাসম্ভব ভালোভাবে বাঁধার চেষ্টা করতে লাগলো, যদিও বাঁধা ছাড়া মোটেই ভালো হলো না। কুকুরগুলো এই অদ্ভুত স্লেজ নিশ্চয়ই খুব আরামেই সারাদিন ধরে টানতে পারবে, বলল দ্বিতীয় লোকটা। নিশ্চয়ই পারবে, অত্যন্ত ঠান্ডা গলায় বলল হ্যাল। তার এক হাতে লাঠি আর এক হাতে চাবুক। মাস, চিৎকার করে উঠল সে। মাস, এগো, সব এগো। এগোনোর জন্য সমস্ত শক্তি জড়ো করে টান দিল কুকুরের দল, কিন্তু হাল ছেড়ে দিতে হলো কয়েক মুহূর্ত পরেই। এই স্লেজ টানা তাদের কর্ম নয়। যত সব আলসে জানোয়ারের দল, দাঁড়া, দেখাচ্ছি মজা, চিৎকার করে মাথার ওপর চাবুক তুলল সে। কিন্তু কেঁদে উঠে বাধা দিল মার্সিডিজ। ও হ্যাল, মেরো না ওদের, বলে জোর করে চাবুকটি কেড়ে নিল সে। আহা বেচারারা, তুমি কথা দাও পথে কখনো খারাপ ব্যবহার করবে না ওদের সাথে। তাছাড়া আমি কিন্তু এখান থেকে এক পাও নড়ব না। কুকুরদের সম্বন্ধে তুমি সবকিছুই জেনে গেছো মনে হচ্ছে, অবজ্ঞা ভরে বলল তার ভাই। এ ব্যাপারটা আমার ওপরেই ছেড়ে দাও। বেটারা এক নম্বরের আলসে, চাবুক ছাড়া ওদের কাছ থেকে কোনো কাজ আদায় করতে পারবে না তুমি। ওরা যেমন ব্যবহারও তেমনই করতে হবে। আমার কথা বিশ্বাস না হয় যাকে ইচ্ছে জিজ্ঞেস করে দেখো না, ওই লোকগুলোরই কাউকে জিজ্ঞেস করো। অনুসন্ধানী দৃষ্টিতে লোকগুলোর দিকে তাকালো মার্সিডিজ। তার সুন্দর মুখে ফুটে উঠেছে বিরক্তির চিহ্ন। জানতে চাইছো যখন, কিছু নেই আর কুকুরগুলোর শরীরে, বলল ওদের একজন। এক ধাপও নড়ার ক্ষমতা নেই। একটা জিনিসই এখন ওদের দরকার, পুরোপুরি বিশ্রাম। হ্যাঁ, বিশ্রামের ব্যবস্থাই করব ওদের, চিবিয়ে চিবিয়ে বলল হ্যাল। আর এ কথায় দুঃখ পেয়ে মার্সিডিজ অস্ফুটে বলে উঠল, ওফ। কিন্তু সর্বোপরি সে একজন সাংসারিক মহিলা। মুহূর্তের মধ্যে ভাইয়ের পক্ষ অবলম্বন করে বলল, ওই লোকটার কথায় কান দিও না। আমাদের কুকুরগুলোকে তুমি চালাচ্ছ, তোমার যা ভালো মনে হয় তাই করো। আবার কুকুরগুলোর পিঠে পড়ে হ্যালের চাবুক। স্লেজ টানার আপ্রাণ চেষ্টা করে তারা। পা বসে যায় নরম বরফে, শক্তির শেষ বিন্দুটুকু ব্যয় হয়ে যায়। কিন্তু নোঙরের মতো অনড় হয়ে থাকে স্লেজ। দুবার চেষ্টা করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকে কুকুরের দল। চাবুকের বাড়ি হিংস্রভাবে কেটে কেটে বসে যায়। আবার বাধা দেয় মার্সিডিজ। হাঁটু গেড়ে বাকের সামনে বসে দুহাতে তার গলা জড়িয়ে ধরে সে। চোখ দুটো ছলছল করছে। আহারে বেচারারা আমার, কান্না আর সহানুভূতি মিশে আছে তার কণ্ঠে। কেন তোরা আর একটু জোরে টানছিস না, তাহলে তো আর মার খেতে হয় না। মার্সিডিজকে মোটেই পছন্দ হলো না বাকের, কিন্তু নিজের অবস্থায় এত কাহিল হয়ে পড়েছে যে মেয়েটার কান্না বন্ধ করে দেওয়ার ধৈর্য আর হলো না। বরং সে ভাবল, সারাদিন ধরে যে দুর্দশা সইতে হচ্ছে ওই কান্নাও তারই একটা অঙ্গ। যারা এতক্ষণ এই কাণ্ড কারখানা দেখছিল তাদের একজন দাঁতে দাঁত চেপে অতি কষ্টে নিজেকে সামলাচ্ছিল, কিন্তু এবার আর সে পারল না। বলল, তোমাদের কি হবে না হবে তা নিয়ে মাথা ঘামানোর ইচ্ছেও আমার নেই। আমি ভাবছি কুকুরগুলোর কথা। আর কিছু না পারো, স্লেজটা নড়িয়েও তো অনেকখানি সাহায্য করতে পারো ওদের। দেখছো না স্লেজের তলায় কত তাড়াতাড়ি বরফ জমে যাচ্ছে। তোমার লাঠিটা ডানে বামে ফেলে শরীরের ভর দিয়ে বরফ ভেঙে স্লেজটাকে নড়াও। তৃতীয়বারের মতো চেষ্টা শুরু হলো।
কিন্তু এবারে লোকটার উপদেশ অনুসারে তলার বরফগুলো ভেঙে ফেলে স্লেজ ঠেলতে লাগলো হ্যাল। খুব ধীরে ধীরে এগোতে লাগলো স্লেজ। প্রচন্ড মারের চোটে আপ্রাণ টানতে লাগলো বাক আর তার সাথীরা। 100 গজ সামনে রাস্তাটা বাঁক নিয়ে খাড়া উঠে মিশেছে প্রধান রাস্তার সাথে। এরকম রাস্তায় ওপর দিকে ওঠার সময় স্লেজের ভারী মাথাটা সামলে রাখার জন্য অভিজ্ঞ লোক দরকার। হ্যাল সেরকম লোক নয়। বাঁক নিতেই কাত হয়ে গেল স্লেজ। ছিটকে ছিটকে পড়তে লাগলো ঢিলে করে বাঁধা জিনিসপত্র। কুকুরগুলো কিন্তু থামলো না। মালপত্র পড়ে গিয়ে হালকা হওয়া স্লেজ লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো তাদের পেছনে পেছনে। দুর্ব্যবহার আর অন্যায্য মালের বোঝা ভীষণভাবে রাগিয়ে দিয়েছিল কুকুরগুলোকে। বাঘ তো রাগে ফুঁসছিল। জোরে দৌড় দিয়েছিল বাঘ। তার পেছনে পেছনে দলের আর সবাই। হ্যাল চিৎকার দিয়ে উঠল, থাম থাম! কিন্তু কে শোনে কার কথা? হোঁচট খেয়ে পা ফসকে পড়ে গেল হ্যাল। তার ওপর দিয়েই চলে গেল স্লেজটা। প্রধান রাস্তা ধরে ছুটে চলল কুকুরেরা। এদের কাণ্ড দেখে আনন্দ পাচ্ছিল রাস্তায় জড়ো হওয়া স্ক্যাগুয়ের অধিবাসীরা। স্লেজের অবশিষ্ট মালগুলো ছিটকে ছিটকে পড়তে দেখে সে আনন্দ আরো বাড়ল। তবে আনন্দ পেলেও এখানকার লোকেরা সত্যিই সহৃদয়। কুকুরদের ধরে ছড়ানো ছিটানো মালপত্রগুলো কুড়িয়ে আনলো তারা। উপদেশও দিল অনেক। বলল, যদি কোনোদিন ডসন পৌঁছবার ইচ্ছে থাকে তাহলে মালপত্র অর্ধেক কমাতে হবে, কুকুর বাড়াতে হবে দ্বিগুণ। অনিচ্ছা সত্ত্বেও উপদেশগুলো শোনে হ্যাল, মার্সিডিজ আর চার্লস। তাবু ফেলে দেয় তারা, মালপত্র কমিয়ে ফেলে। টিনের খাবার দেখে হাসাহাসি করে লোকেরা। কারণ এত দীর্ঘ পথে টিনের খাবার স্বপ্নের মতো একটা ব্যাপার। কাজের সাহায্য করতে করতেই হেসে ওঠে একটা লোক। বলে, ওরে বাবা, এই যে দেখছি কম্বল, হোটেল নাকি? তোমরা যে মালপত্র সাথে নিয়েছো তার অর্ধেকও আসলে বেশি। ফেলে দাও, ফেলে দাও সব। হ্যাঁ, বাসনগুলোও ফেলে দাও। রাস্তায় কে পরিষ্কার করবে ওগুলো? হায় ঈশ্বর, তোমরা কি ভেবেছো স্লিপিং কারে করে বেড়াতে যাচ্ছ? শুরু হয়ে গেল অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার পালা। শখের কাপড়ের ব্যাগগুলো ধপাধপ মাটিতে পড়তেই ডুকরে উঠল মার্সিডিজ। তারপর সে কান্না চলল বিরতিহীন। নির্দিষ্ট কোনো জিনিসের জন্য যেমন কাঁদলো, তেমনই আবার কাঁদলো সবগুলো জিনিসের শোকে। হাত দুটো হাঁটুর কাছে মুড়ে ভগ্ন হৃদয়ে বসে রইল সে। দৃঢ় গলায় বলল, এক পাও নড়বে না সে। ওরকম 12টা চার্লসের জন্যও নয়। প্রত্যেকটা জিনিস ফেলার আগে না ফেলার জন্য কার কাছে না মিনতি করল সে। শেষমেশ উঠে পড়ে চোখের জল মুছল। তারপর অত্যন্ত প্রয়োজনীয় কাপড় চোপড়ও ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। প্রবল উৎসাহে নিজেদেরগুলো শেষ করে চার্লস আর হ্যালের জিনিস নিয়ে পড়ল সে। ঝড়ের গতিতে ফেলে দিতে লাগলো সবকিছু। এইভাবে অর্ধেক মালপত্র কমে গেল। কিন্তু তারপরেও যা থাকলো তাকে একরকম বিশালই বলা যায়। চার্লস আর হ্যাল সন্ধেবেলায় বেরিয়ে 6টা বিদেশি কুকুর কিনে আনলো। পুরনো দলের সাথে এই 6টা আর রিং র্যাপিডসে কেনা টিক আর কুনা যোগ দেওয়ায় সব শুদ্ধ কুকুর হলো 14টা। কিন্তু বিদেশি কুকুরগুলো পরিস্থিতির আহামরি কোনো পরিবর্তন আনতে পারল না। ওগুলোর মধ্যে 3টে হলো পয়েন্টার, একটা নিউফাউন্ডল্যান্ড
আর বাকি দুটো গোত্রহীন মঙ্গ্রেল। নতুন এই কুকুরগুলো কিছু জানে বলে মনে হয় না। বাঘ ও তার সাথীরা ঘৃণার দৃষ্টিতে এদের দেখে। কাকে কিভাবে চলতে হবে বা কোন কোন কাজ করা চলবে না দ্রুত শিখিয়ে দিল বাঘ। কিন্তু এটা শেখাতে পারলো না যে তাদের আসল কাজটা কি। স্লেজ টানার ব্যাপারে কোনো রকম উৎসাহ দেখা গেল না তাদের। মঙ্গ্রেল দুটো ছাড়া বাদবাকি কুকুর কটা হতভম্ব হয়ে গিয়েছিল এই বন্য পরিবেশ আর চরম দুর্ব্যবহার দেখে। মর্যাদাবোধটা ভেঙে গিয়েছিল তাদের। কিন্তু মর্যাদাবোধের বালাই ছিল না মঙ্গ্রেল দুটোর। হাড় ছাড়া ভাঙার মতো কোনো বস্তু ছিল না ওদের শরীরে। নতুন কুকুরগুলোর হতাশাজনক হাবভাব আর ক্রমাগত ২৫০০ মাইল পথ চলার ক্লান্তিতে নিঃশেষ হয়ে যাওয়া পুরনো কুকুরদের নিয়ে পরিস্থিতি মোটেই ভালো নয়। কিন্তু বেশ একটা খুশি খুশি ভাব হ্যাল আর চার্লসের। বেশ একটা গর্বও জন্মেছে তাদের মনে। ১৪টা কুকুর নিয়ে বেরিয়ে পড়তে যাচ্ছে তারা। এ কি সোজা কথা? একের পর এক স্লেজ আসছে ডসনে, আবার চলেও যাচ্ছে, কিন্তু কোনোটার সাথেই ১৪টা কুকুর নেই। এই অঞ্চলে ১৪টা কুকুর মিলে একটা স্লেজ না টানার বিশেষ কারণ আছে। তা হলো ১৪টা কুকুরের খাবার একটা স্লেজ বইতে পারে না। কিন্তু এত কিছু জানতো না চার্লস আর হ্যাল। কাগজ ও পেন্সিল নিয়ে সবকিছুর ছক কেটেছে তারা। এক একটা কুকুর এতখানি করে মাল বইবে, সুতরাং এতগুলো মাল, এতগুলো কুকুর, সুতরাং পৌঁছতে লাগবে এতদিন, ইত্যাদি ইত্যাদি। তাদের কাঁধের ওপর দিয়ে উঁকি মেরে সমস্ত হিসেব দেখেছে মার্সিডিজ। সায় দিয়েছে মাথা ঝাঁকিয়ে। ভাবখানা, ও এত সোজা ব্যাপার। পরদিন সকালে দলবল নিয়ে রাজপথ ধরে রওনা হয়ে গেল বাঘ। পথ চলার কোনো আনন্দ আর তার মধ্যে নেই। অন্য কুকুরগুলোরও একই অবস্থা। সল্টওয়াটার আর ডসনের মধ্যেকার এই পথে ৪ বার যাতায়াত করেছে সে। এই পরিশ্রান্ত অবস্থায় আবার যেতে হবে সেই একই পথে। ভাবতেও ভেতরটা তেতো হয়ে গেল তার। কাজে কোনো রকম উৎসাহ পাচ্ছে না সে, যেমন পাচ্ছে না অন্য কুকুরগুলো। ভীত আতঙ্কিত হয়ে আছে বিদেশি কুকুরগুলো। পুরনো কুকুরগুলো মোটেই আস্থা খুঁজে পাচ্ছে না নতুন মালিকদের ওপর। বাঘ অস্পষ্টভাবে অনুভব করতে পারছে কোনো ক্রমেই ভরসা করা যাবে না এই দুটি লোক আর মেয়েটির ওপর। কোনো কাজই করতে পারে না তারা। শুধু তাই নয়, কয়েকদিনের মধ্যেই বোঝা গেল কাজ শিখে নিতেও তারা অক্ষম। সবকিছুতেই অবহেলা তাদের। কোনো রকম নজর নেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার দিকে। অগোছালোভাবে তাঁবু ফেলতেই রাতের অর্ধেকটা কাটিয়ে দেয় তারা। আবার অর্ধেক সকাল কেটে যায় তাঁবু তুলতে। এরপরও যেতে যেতে মালপত্র ঠিকঠাক রাখার জন্য বারবার থামাতে হয় স্লেজ। এমনই ছিঁড়ি মালপত্র গুছিয়ে রাখার। কখনো কখনো সারাদিনে ১০ মাইল এগোতে পারে না তারা। কোনোদিন আবার রওনাই দিতে পারে না। আর কুকুর, খাবার এসব নিয়ে তাদের যে চুলচেরা হিসেব, সেই অনুপাতে অর্ধেকের বেশি এগোতে পারে না কোনোদিনই। পরিষ্কার বোঝা গেল কুকুরের খাবারে টান পড়বে। বেশি বেশি করে খাইয়ে সেই দিনটাকে ত্বরান্বিত করেছিল তারা। যেদিন থেকে শুরু হবে কম করে খাওয়ানো। বিদেশি কুকুরগুলো কম খেতে পারত না। যেমন ছিল তাদের খিদে, তেমনই হজম শক্তি। উপরন্তু দুর্বলতার জন্য ঠিকমতো স্লেজ টানতে পারত না হাস্কিরা। অথচ হ্যাল ভাবল
খাবারের পরিমাণ খুবই কম হয়ে গেছে তাদের। নিয়ম মাফিক রেশন দ্বিগুণ করে দিল সে। এসব ছাড়াও নাক গলালো মার্সিডিজ। দু চোখ ভরা কান্না আর ধরা গলায় অনুরোধ করেও যখন বেশি খাবার দেওয়ার ব্যাপারে হ্যালকে ভজাতে পারল না, বস্তা থেকে খাবার চুরি করে লুকিয়ে লুকিয়ে কুকুরদের খাওয়াতে লাগলো সে। কিন্তু খাবারের প্রয়োজন ছিল না বাক ও হাস্কিদের, তাদের প্রয়োজন ছিল বিশ্রাম। খুব ধীরে ধীরে এগোলেও স্লেজের প্রচন্ড ওজন তাদের শক্তির শেষ বিন্দুটুকু নিংড়ে নিচ্ছিল। এরপর শুরু হলো কম খাওয়ানোর পালা। একদিন সকালে হ্যাল দেখলো ইতিমধ্যে অর্ধেক হয়ে গেছে কুকুরের খাবার, কিন্তু পথ অতিক্রান্ত হয়েছে সিকি ভাগ মাত্র। তাছাড়া টাকা খরচ করলেও কুকুরের খাবার পাবার আর কোনো সম্ভাবনা নেই। সুতরাং নিয়ম মাফিক যে রেশন দেওয়া উচিত তাও কমিয়ে দিল সে। একই সাথে চেষ্টা করলো বেশি পথ চলার। হ্যালের বোন আর ভগ্নিপতি তাকে সমর্থন করলো এ ব্যাপারে, কিন্তু নিজের অকর্মণ্যতা আর লটবহরের জন্য হতাশ হয়ে পড়ল তারা। কুকুরদের খাবার কম দেওয়া খুবই সোজা, কিন্তু তাদের দ্রুত চালানো অসম্ভব। তাছাড়া এর সাথে যোগ হয়েছে ভোরে উঠে রওনা দিতে পারার ব্যাপারে নিজেদের ব্যর্থতা। দেরি করে রওনা দেওয়ার ফলে দিনও শেষ হয়ে যেত তাড়াতাড়ি, পথ এগোতো না মোটেই। তারা যে শুধু কুকুরদেরই ভালোভাবে চালাতে পারতো না তাই নয়, নিজেদের কাজ সুষ্ঠুভাবে করতেও তারা অক্ষম। সর্বপ্রথম বিদায় নিল ডাব। ভালোভাবে চুরিও করতে পারতো না বেচারি, বারবার ধরা পড়ে শাস্তি পেত। কিন্তু কাজ করার ব্যাপারে বিশ্বস্ত ছিল সে। ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল তার কাঁধ। সেই অবস্থায় যত্ন বা বিশ্রামের বদলে ক্রমাগত পথ চলার ফলে কাঁধ প্রায় খসে পড়ার জোগাড়। শেষমেশ বড় কোল্ট রিভলভারটা দিয়ে তাকে গুলি করল হ্যাল। এদেশে একটা প্রবাদ আছে যে হাস্কিদের জন্য যে রেশন বরাদ্দ তা খেয়ে চলতে হলে মরা ছাড়া গতি নেই বিদেশি কুকুরদের। হলো তাই। বাকের দলের বিদেশি কুকুরেরা মরে গেল একের পর এক। প্রথমে মারা গেল নিউফাউন্ডল্যান্ড, তারপর অল্প লোমওয়ালা 3টে পয়েন্টার, জীবনকে আঁকড়ে রইল মঙ্গ্রেল 2টো। কিন্তু শেষমেশ হাল ছেড়ে দিতেই হলো। ইতিমধ্যে দক্ষিণের দেশের যাবতীয় আমোদ প্রমোদ আর ভদ্রতাবোধ উধাও হয়েছে 3 জনের ভেতর থেকেই। পথ চলার রোমাঞ্চ আর তাদের মধ্যে ছিল না। বরফের ভেতর দিয়ে এগোনোর কষ্ট তাদের ক্রমশ সচেতন করে তুলেছিল সুমেরু অঞ্চলের বাস্তবতা সম্পর্কে। এই বাস্তব যেন বড় বেশি রূঢ়। কুকুরদের জন্য কান্নাকাটি বন্ধ করে দিয়েছে মার্সিডিজ। নিজের জন্য কান্না নিয়েই সে এখন ব্যস্ত, আর ব্যস্ত স্বামী ও ভাইদের সাথে ঝগড়া করা নিয়ে। ঝগড়া করার ব্যাপারে কোনো ক্লান্তি নেই তাদের। পথ চলার দুর্দশা তাদের বিরক্তি বাড়িয়ে দিয়েছিল। যেসব মানুষের আছে পথ চলার গর্ব, কঠোর পরিশ্রম তাদের ব্যবহারে যোগ করে মাধুর্য। কিন্তু এই 3 জন মানুষের মধ্যে সেসবের কোনো চিহ্নই নেই। ধৈর্য বলে কোনো বস্তু যেন নেই এদের। আছে শুধু ব্যথা গোটা শরীরে, প্রতিটি মাংস পেশিতে, হাড়ের জোড়ায় জোড়ায়, এমনকি হৃদয়ে। আর ব্যথার এই আধিক্যের কারণেই কর্কশ ছাড়া মিষ্টি কোনো শব্দ বেরোয় না তাদের মুখ দিয়ে। ভোরবেলা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিরাম নেই এই কর্কশ ভাষণের।
মার্সিডিজের কাছ থেকে কোনো রকম সুযোগ পাবার সাথে সাথে ঝগড়া শুরু করে দেয় চার্লস আর হ্যাল। দুজনেরই স্থির বিশ্বাস যে সে অন্যের চেয়ে বেশি কাজ করছে, সুতরাং সুযোগ পেলেই তারা সে কথা শুনিয়ে দিতে ছাড়ে না। মার্সিডিজ কখনো তার স্বামীর পক্ষ নেয়, কখনো ভাইয়ের। ফলস্বরূপ শুরু হয় একটা অনন্ত পারিবারিক কলহ। চার্লস ও হ্যালের মধ্যে ঝগড়াটা শুরু হয় এভাবে, দুজনই দুজনকে বলে রান্নার জন্য কাঠটা আসলে তারই কেটে আনা উচিত। তারপর ধীরে ধীরে পরিবারের সবাই এসে পড়ে সেই ঝগড়ায়। বাবা মা কাকা কাকিমা, হাজার হাজার মাইল দূরে বসবাসরত আত্মীয়, যাদের কেউ কেউ ইতিমধ্যে মারা গেছে, কেউ বাদ পড়ে না। এরপর শুরু হয় হ্যালের শিল্প বিষয়ক মতামত। কিরকম সামাজিক নাটক রচনা করে তার মামা, কাঠ কাটার সাথে এসবের কি সম্পর্ক ঈশ্বরই জানেন। ঝগড়া এমনকি চার্লস ও হ্যালের রাজনৈতিক মতভেদ পর্যন্ত গড়ায়। আগুন জ্বালতে জ্বালতে নিজের মতামত প্রকাশ করে মার্সিডিজ। কখনো কখনো স্বামীর পরিবারের অপ্রীতিকর দু একটা ঘটনার কথা বলে হালকা করে নেয় নিজেকে। আর এসবে ব্যস্ত থাকার ফলে আগুন জ্বালতে দেরি হয়ে যায়, তাঁবু পড়ে থাকে অগোছালো অবস্থায়, খাবার জোটে না কুকুরদের। অন্তরে একটা ক্ষোভ পোষে মার্সিডিজ। ক্ষোভটা নারী সুলভ। সে একজন সুন্দর নরম মনের মেয়ে। সবাই তার সাথে মোটামুটি তোয়াজ করেই কথা বলে, অথচ তার স্বামী আর ভাই সে কথা যেন ভুলেই গেছে ইদানিং। তারা অভিযোগ করে অসহায় হয়ে থাকাটা নাকি রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে মার্সিডিজের। ওদের এই আচরণ তার অসহ্য। নালিশ বা দোষারোপ করার ব্যাপারে একচ্ছত্র অধিকার তো মেয়েদেরই, পুরুষরা আবার এর মধ্যে নাক গলাবে কেন? আর এই কারণেই সুযোগ পাওয়া মাত্র তাদের জ্বালিয়ে মারে সে। কুকুরদের ভাবনা একেবারে বাদ দিয়েছে মার্সিডিজ। এখন সে সারাদিন শুধু স্লেজে বসে থাকতে চায়। সুন্দরী হলেও তার ওজন 120 পাউন্ড, আর এই ওজন নিয়ে সে দুর্বল ক্ষুধার্ত কুকুরদের বোঝা বাড়িয়ে স্লেজের ওপর বসে থাকতে চায়। সারাদিন বসে থাকে সে। একসময় কুকুরগুলো হুমড়ি খেয়ে পড়ে স্লেজ থেমে যায়। চার্লস আর হ্যাল স্লেজ থেকে নেমে আসার জন্য অনুরোধ করে তাকে, পরে তর্ক জুড়ে দেয়। মার্সিডিজ কাঁদতে কাঁদতে তাদের বর্বরতার জন্য নালিশ জানায় ঈশ্বরের কাছে। একবার তারা মার্সিডিজকে জোর করে স্লেজ থেকে নামিয়ে দিয়েছিল। পরে অবশ্য এরকম কাজ আর তারা করেনি। বজ্জাত শিশুদের মতো পা ছড়িয়ে পথের ওপরেই বসে পড়েছিল সে। 3 মাইল এগোনোর পর স্লেজ থেকে মালপত্র নামিয়ে আবার ফিরে আসতে হয়েছিল তাদের। জোর করে তাকে নিয়ে গিয়ে তুলতে হয়েছিল স্লেজে। নিজেদের দুর্দশা চরমে পৌঁছানোর ফলে কুকুরদের প্রতি তারা হয়ে উঠল নির্মম। নতুন একটা তত্ত্ব আবিষ্কার করে বসলো হ্যাল, মানুষকে কঠোর হতে হবে। এই তত্ত্ব কথা বোন আর ভগ্নিপতিকে শোনাতে লাগলো সে, কিন্তু সেখানে ব্যর্থ হয়ে একটা গদা নিয়ে তত্ত্বটা প্রয়োগ করতে লাগলো কুকুরদের উপর। 5 ফিঙ্গার্সে কুকুরদের খাবার শেষ হয়ে গেল। ফোকলা এক রেড ইন্ডিয়ান বুড়ি ঠান্ডায় জমে যাওয়া কয়েক পাউন্ড ঘোড়ার চামড়ার বিনিময়ে চেয়ে বসলো হ্যালের কোল্ট রিভলভারটা। খাবারের অত্যন্ত জঘন্য বিকল্প এই চামড়া। 6 মাস আগে কসাইরা যেটাকে খুলেছে অনশনে মারা পড়া এক ঘোড়ার গা থেকে। জমে ঝালাই করা লোহার পাতের মতো হয়ে গেছে চামড়াটা। পেটে যাবার পর হজম করার জন্য যখন ধস্তাধস্তি শুরু করে দিল কুকুররা, জিনিসটা গলে হয়ে গেল ছোট ছোট লোমে ভর্তি চামড়ার দড়ির মতো।
বিরক্তিতে অস্থির হয়ে উঠল কুকুরের দল। এরকম পরিস্থিতিতে কাঁপতে কাঁপতে দলের আগে হেঁটে চলে বাঘ, যেন একটা দুঃস্বপ্নের ঘোরে। যতক্ষণ পারে স্লেজ টানে সে, না পারলে শুয়ে পড়ে। তারপর চাবুক বা গদার অবিশ্রান্ত বাড়ি একসময় আবার দাঁড় করিয়ে দেয় তাকে। চমৎকার চামড়াটার উজ্জ্বলতা একেবারেই নষ্ট হয়ে গেছে। নোংরা হয়ে ন্যাকড়ার মতো ঝুলছে লোমগুলো। যেখানে যেখানে হ্যালের গদা পড়েছে ছোপ ছোপ রক্ত মেখে আছে লোমের সাথে। মাংসপেশিগুলো হয়ে গেছে গাঁটওয়ালা দড়ির মতো। ঝুলে পড়া চামড়ার নিচে পাঁজরের হাড়গুলো গোনা যায়। দলের অন্যান্য কুকুরগুলোর অবস্থা হয়েছে বাকের মতোই, কঙ্কালসার। বাঘসহ কুকুর আছে এখন 7টা। তাদের দুর্দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে চাবুক বা গদার বাড়ি এখন তারা ঠিকমতো অনুভবই করতে পারে না। মারের যন্ত্রণা এখন তাদের কাছে অস্পষ্ট ভোঁতা। ঠিক একই রকম অবস্থা দৃষ্টি আর শ্রবণ শক্তির। তারা যে অর্ধেক বা সিকিভাগ জীবন আঁকড়ে ধরে বেঁচে আছে তা নয়। এখন তারা পরিণত হয়েছে হাড়ের বস্তাতে, যার মধ্যে খুব মৃদু পাখা ঝাপটাচ্ছে জীবন। চলতে চলতে স্লেজ থামলে পথের ওপরেই তারা শুয়ে পড়ে মরার মতো। দপদপ করে ওঠে জীবনের শিখা, যেন নিভে যাবে এখনই। আবার সাঁই করে নেমে আসে চাবুক, দড়াম করে আছড়ে পড়ে গদা। আড়াল থেকে উঁকি দেয় জীবন। টলমল করে উঠে দাঁড়ায় তারা, আবার পথ চলে কাঁপতে কাঁপতে। একদিন পড়ে গেল বিলি, আর উঠতে পারল না। রিভলভার বিক্রি করে দিয়েছে হ্যাল, তাই কুড়াল দিয়ে কোপ মারল সে বিলির মাথায়। তারপর লাগাম কেটে সরিয়ে দিল। এক পাশে দড়ির প্রান্তে ছেঁচড়াতে ছেঁচড়াতে চলল বিলির মৃতদেহ। বাঘ ও অন্য কুকুরগুলো বুঝতে পারল তারা সবাই এই পরিণতির কাছাকাছি এসে পড়েছে। পরদিন বিদায় নিল কুনা, রইল বাকি 5। কারো প্রতি বিদ্বেষ পোষণ করার মতো অবস্থা আর নেই জোর। পাইক সত্যি সত্যি খোঁড়াচ্ছে। ফাঁকি দেওয়ার জন্য যেটুকু সচেতনতা দরকার সেটুকু উধাও হয়েছে। সরলেক্স এখনো বিশ্বস্ত। শক্তি কমে যাওয়ায় জোরে স্লেজ টানতে পারছে না, এটাই তার দুঃখ। সবচেয়ে কম হাঁটলেও নতুন বলে টিকের অবস্থা সবচেয়ে খারাপ। ইচ্ছে মতো ওকে মার লাগাচ্ছে হ্যাল। দলের নেতা এখনো বাঘ, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে কোনো উৎসাহ আর নেই তার। চরম দুর্বলতায় দিনের অর্ধেক সময় সে প্রায় অন্ধের মতো হয়ে থাকে। মরীচিকার মতো চেতনা আর পায়ের অস্পষ্ট সাড়া তাকে হাঁটিয়ে নিয়ে চলে। বসন্ত এসে গেছে, চমৎকার আবহাওয়া, কিন্তু মানুষ বা কুকুর কেউই সেটা টের পেল না। প্রতিদিন সূর্য ওঠে তাড়াতাড়ি, অস্ত যায় দেরিতে। ভোর হয় এখন 3টের সময়, 9টা পর্যন্ত থাকে গোধূলি। গোটা দিন সাঁতার কাটে সূর্যালোকে। শীতের ভয়াবহ স্তব্ধতা আর নেই। চারদিকে এখন আড়মোড়া ভাঙছে জীবন। মাটির বুক থেকে জেগে উঠেছে স্পন্দন, তার সাথে মিশেছে বেঁচে থাকার আনন্দ। প্রতিটি গতিশীল জীবিত জিনিসের মধ্যে থেকে আসছে এই স্পন্দন, আসছে দীর্ঘ শীতে মৃতপ্রায় জিনিসের ভেতর থেকেও। পাইনের মাঝে জেগেছে প্রাণ শক্তির আলোড়ন। কুঁড়ি ফুটছে উইলো আর অ্যাসপেন গাছে। ঝোপঝাড় আর আঙুর লতা পড়েছে নতুন সবুজ পোশাক।
সারা রাত ধরে গান গায় ঝিঁঝি পোকা। দিনে বুকে হাঁটা জীবেরা গায়ে মেখে নেয় সূর্যালোক। বনে গুম গুম করে তিতির, ঠক ঠক করে কাঠ কাটে কাঠঠোকরা। আড্ডা দেয় কাঠবিড়ালি, কিচির মিচির করে পাখিরা। দক্ষিণের দেশ থেকে এসে মাথার ওপর দিয়ে ঝাঁক বেঁধে উড়ে যায় বুনো হাঁস। তীব্র ডাক ভেসে আসে তাদের। প্রত্যেকটা পাহাড়ের ঢাল বেয়ে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে জল। দূর থেকে ভেসে আসছে অদৃশ্য ঝর্ণার সঙ্গীত। সবকিছুই গলছে, বাঁক নিচ্ছে, এগিয়ে চলেছে তীব্র শব্দ তুলে। তলা থেকে ক্ষয়ে যাচ্ছে বরফ, ওপর থেকে গলছে সূর্যালোকে। বাতাসের ধাক্কায় গর্ত তৈরি হচ্ছে বরফের গায়ে। করাত করে সৃষ্টি হচ্ছে ফাটল। পাতলা বরফ ঝাঁপিয়ে পড়ছে নদীতে। আর উজ্জ্বল সূর্যের নিচে মৃদু শ্বাস নেওয়া বাতাসের মধ্যে ছড়িয়ে পড়া জীবনের স্পন্দনের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে দুটো মানুষ, একটি মেয়ে আর হাস্কিরা মৃত্যুর উদ্দেশ্যে রওনা দেওয়া পথিকের মতো। ঘন ঘন লুটিয়ে পড়া কুকুর, মার্সিডিজের কান্না, হ্যালের নিরীহ শপথ ও চার্লসের ছলো ছলো চোখ নিয়ে কোনো মতে তারা এসে হাজির হলো হোয়াইট নদীর মুখে জন থর্নটনের তাঁবুতে। স্লেজ থামার সাথে সাথে ধপাধপ শুয়ে পড়ল কুকুরেরা, যেন একসাথে মরে গেল সবকটা। চোখের জল মুছে থর্নটনের দিকে তাকালো মার্সিডিজ। খুব ধীরে ধীরে অতি কষ্টে কাঠের একটা গুঁড়ির ওপর বসলো চার্লস। কথা বলতে লাগলো হ্যাল। বার্চের ডাল দিয়ে কুড়ুলের একটা হাতল তৈরি করছে থর্নটন। হাতল চাঁচতে চাঁচতেই হ্যালের কথা শুনল সে। জবাব দিল কাটা কাটা শব্দে। মাঝে সাঝে উপদেশও দিল সে, যদিও পরিষ্কার জানে উপদেশ দেওয়া সার হবে, একটা কথাও এরা মানবে না। থর্নটন এই ধরনের লোককে খুব ভালো করে চেনে। উপরে থাকতে ওরা বলেছিল নিচের বরফ খুব দ্রুত গলে যাচ্ছে, তখন ওপরে থাকাটাই নিরাপদ। নরম বরফের ওপর দিয়ে আর কখনো না যাবার থর্নটনের সাবধান বাণীর জবাবে বলল হ্যাল। ওরা এও বলেছিল যে কিছুতেই আমরা হোয়াইট নদী পর্যন্ত পৌঁছতে পারবো না, কিন্তু আমরা পেরেছি। তার শেষ কথাটায় প্রকাশ পেল বিজয়ের আভাস। তোমাকে সত্যি কথাই বলেছে তারা, বলল জন থর্নটন। নিচের দিকটা যে কোনো সময় ধসে যেতে পারে। এই অবস্থায় একমাত্র বোকারাই বেরিয়ে পড়তে পারে। খোলাখুলি একটা কথা শুনে নাও, আলাস্কার সমস্ত সোনার বিনিময়েও আমি ওই পথে যাব না। সম্ভবত তুমি বোকা ন বলেই এ কথা ভাবছ, বলল হ্যাল। যাই হোক, আমাদের ডসেন যেতেই হবে। চাবুকের প্যাঁচ খুলল সে। ওঠ বাক, ওঠ, রওনা দে। মনোযোগ দিয়ে হাতল চাঁচতে লাগলো থর্নটন। বোকা আর তার বোকামির মধ্যে মাথা গলানো কোনো কাজের কথা নয়। বোকা লোক দুজন থাকলে যা, তিনজন থাকলেও তা, কোনো পার্থক্য নেই। কাজের ধারা পাল্টে দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। হ্যালের আদেশ শুনে কুকুরেরা উঠল না। আদেশের দিন আসলে অনেক আগেই পেরিয়ে গেছে। মার ছাড়া এখন আর তারা ওঠে না। সপাং সপাং করে পড়তে লাগলো নির্মম চাবুক। ঠোঁট কামড়ে ধরল জন থর্নটন। প্রথমে হামাগুড়ি দিয়ে উঠে পড়ল সল্টলেক্স, তারপর টিক, তারপর ব্যথায় গোঙাতে গোঙাতে জো। উঠতে গিয়ে দুবার পড়ে গেল পাইক। তৃতীয়বারের চেষ্টায় সোজা হয়ে দাঁড়ালো কোনো মতে, কিন্তু ওঠার কোনো চেষ্টাই করলো না বাঘ। যেখানে শুয়েছিল সেখানেই চুপচাপ শুয়ে রইল সে। সপাং সপাং করে পড়তে থাকলো চাবুক,
কিন্তু সে আর্তনাদও করল না, ওঠার চেষ্টাও করল না। বারবার কি যেন বলতে চেয়েও বলে না থর্নটন। চোখ দুটো ভিজে ওঠে তার। বাকের পিঠে পড়তে থাকে অবিশ্রান্ত চাবুক। উঠে পড়ে ভীষণ অস্থিরতার সাথে পায়চারি করতে থাকে থর্নটন। এই প্রথম উঠতে পারল না বাক। হ্যালকে রাগাবার জন্য যা ছিল যথেষ্ট। চাবুক রেখে গদা নিয়ে এলো সে, কিন্তু অনবরত গদার বাড়িও বাককে ওঠাতে পারে না। ইচ্ছে করলে সাথীদের মতো কোনো রকমে উঠে দাঁড়াতে পারত সে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে কিছুতেই আর উঠবে না। আসন্ন একটা ধ্বংসের অস্পষ্ট আভাস পাচ্ছে সে। নদীর তীরে নরম বরফের ওপর দিয়ে আসার সময় এই অনুভূতিটা তীব্রতর হয়েছিল। তারপর থেকে ব্যাপারটা সে আর ভুলতে পারেনি। নরম বরফের ওপর একটা করে পা ফেলছিল আর মনে হচ্ছিল দুর্যোগটা যেন অতি নিকটে। তাই হাজার মার খেয়েও সে আর উঠল না। বারবার তার অন্তরাত্মা বলছে সামনের যে বরফের ওপর দিয়ে তার মালিক তাকে নিয়ে যেতে চায়, ওখানেই ঘাপটি মেরে আছে অতি ভয়ঙ্কর কোনো একটা কিছু। মারের পর মার পড়তেই থাকলো, কিন্তু একটুও নড়ল না সে। ক্রমাগত মার খেতে খেতে প্রায় অনুভূতির লোপ পেয়েছে তার। আঘাতের সাথে সাথে দপদপ করে কাঁপছে জীবনের পাণ্ডুর শিখা। নিভে যাওয়ার ক্ষণ প্রায় সমাগত। সারা শরীর যেন অবশ হয়ে গেছে। তাকে মারা হচ্ছে বুঝতে পারছে সে, কিন্তু সে ঘটনা যেন বড় অস্পষ্ট, বড় দূরে। সম্পূর্ণ লোপ পেয়েছে ব্যথার অনুভূতি। কিছুই আর অনুভব করতে পারছে না সে। কানে আসছে শুধু শরীরের ওপর গদা আছড়ে পড়ার শব্দ, কিন্তু এই শরীরও যেন আর তার নিজের শরীর নয়। সেটা যেন ভেসে চলে গেছে দূরে কোথাও। হঠাৎ জায়গাটা কেঁপে ওঠে ভীষণ এক চিৎকারে। সে চিৎকার প্রায় দুর্বোধ্য, অনেকটা জন্তুর মতো। কোন রকম সংকেত না দিয়ে হ্যালের ওপর ঝাঁপিয়ে পড়েছে জন থর্নটন। আক্রমণের প্রচণ্ডতায় পেছন দিকে ছিটকে পড়ল হ্যাল। তার গায়ের ওপর যেন একটা গাছ ভেঙে পড়েছে। চিৎকার করে উঠল মার্সিডিজ। পিটপিট করে চেয়ে রইল চার্লস, কিন্তু উঠে দাঁড়াতে পারল না শারীরিক আড়ষ্টতার কারণে। বাকের পাশে দাঁড়িয়ে নিজেকে সংযত রাখার চেষ্টা করে জন থর্নটন। প্রচন্ড রাগে সারা শরীর থরথর করে কাঁপছে তার। কথা বলতে চাইছে, কিন্তু কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। কুকুরটাকে যদি আর একবার মারো, খুন করে ফেলবো তোমাকে। শেষমেশ কোনো মতে বলতে পারল সে, এটা আমার কুকুর। ঠোঁটের রক্ত মুছে বলল হ্যাল। পিছনে সরতে গিয়ে ঠোঁটটা কেটে গেছে। সামনে থেকে ভালোই ভালোই সরে যাও, নইলে কিন্তু কপাল খারাপ আছে। সরো, আমি ডসন যাব। হ্যাল আর বাকের মাঝে দাঁড়িয়ে থাকে থর্নটন। সরার কোনো লক্ষণ তার মধ্যে নেই। কোমর থেকে লম্বা ছুরিটা বের করে হ্যাল। চিৎকার করে ওঠে মার্সিডিজ। তারপর হাউ মাউ করে কাঁদে। পরক্ষণেই আবার হিহি করে হাসে। হিস্টেরিয়াগ্রস্ত রোগীর সব লক্ষণ তার মধ্যে এখন প্রকট। হ্যালের আঙুলের গাঁটের ওপর প্রচন্ড বেগে নেমে আসে থর্নটনের কোড়ালের হাতল। ছুরিটা খসে পড়ে যায় মাটিতে। হ্যাল ছুরিটা তুলতে যেতেই একই জায়গায় ফের আঘাত হানে থর্নটন। তারপর নিচু হয়ে নিজেই তুলে নেয় ছুরিটা। পরপর দুটো পোঁচ মেরে কেটে দেয় বাকের বাঁধন। লড়াই করার আর কোনো ক্ষমতা নেই হ্যালের। তাছাড়া
মার্সিডিজ জড়িয়ে ধরেছে তাকে। ওদিকে বাকও মৃতপ্রায়, স্লেজ টানার আর কোনো ক্ষমতা নেই তার। কয়েক মিনিট পরেই ঢাল বেয়ে নদীর তীরের দিকে নেমে গেল স্লেজ। শব্দ পেয়ে মাথা তুলে বাক দেখতে লাগলো তাদের। দলের সামনে এখন পাইক, পেছনে সল্টলেক্স, মধ্যে জো আর টিক। খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে এগিয়ে চলছে তারা। লটবহরে ভর্তি স্লেজের মাথায় বসে আছে মার্সিডিজ। লাঠি হাতে সামনে সামনে এগিয়ে চলেছে হ্যাল। পেছন দিকে টলতে টলতে কোনো রকমে হাঁটছে চার্লস। বাক যখন তাকিয়ে তাকিয়ে স্লেজটাকে দেখছে, হাঁটু গেড়ে তার পাশে বসলো থর্নটন। কুকুরটা সারা গায়ে হাত বুলিয়ে দেখলো কোথাও কোনো হাড় ভেঙেছে কিনা। শরীরময় ছড়িয়ে আছে অসংখ্য আঘাত আর ভয়ঙ্কর অনশনের চিহ্ন। থর্নটনের পরীক্ষা শেষ হতে হতে সিকি মাইলের মতো এগিয়ে গেছে স্লেজ। বরফের ওপর দিয়ে গড়িয়ে চলা স্লেজটার দিকে তাকিয়ে রইল দুজনেই। হঠাৎ বসে গেল স্লেজের পেছন দিকটা। হ্যালের হাতে শক্ত করে ধরা লাঠিটা ঝাঁকুনি দিয়ে উঠে গেল শূন্যে। তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো মার্সিডিজের। উল্টো দিকে ঘুরে দৌড়ানোর জন্য এক পা বাড়ালো চার্লস। ঠিক সেই সময় বরফের পুরো একটা চাঙড় ধসে গেল নিচ থেকে। চোখের পলকে অদৃশ্য হয়ে গেল কুকুর, মানুষ, স্লেজ। এক মুহূর্ত আগে ওরা যেখানে ছিল এখন সেখানে মুখবেদান করে আছে শুধু বিশাল এক গহ্বর। ওরে শয়তান, ঠিকই তো বুঝতে পেরেছিলি, বলল জন থর্নটন। জবাবে তার হাতটা চেটে দিল বাক। গল্পটি কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক। গল্পের পরবর্তী অংশটি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।